আজ কোথায় গেলাম এত সুন্দর প্রোগ্রাম দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে আমার গলায় সকাল সকাল জোরটা খুব বেশি মনে হচ্ছে না। আজকে আমি সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে গেছি। আসলে ঝনকটা কালকে রাত্রিবেলা, ঠিক রাত্রিবেলা বলবো না, ভোরের দিকে এত জ্বালিয়েছে। আমার এমনিতে আজকে তাড়াতাড়ি ওঠার দরকার ছিল, 5:30 অ্যালার্ম দিয়েছিলাম, 5:45 উঠে গেছি। আর তার মধ্যে ঝনকটা এমন জ্বালিয়েছে যে 5টার থেকে ঘুম ভেঙে গেছে, 6:40 মতো বাজে। এখন আমার কত কাজ যে এগিয়ে গেছে তোমাদেরকে আর কি বলবো। আসলে কদিন ধরে আমাদের বাড়িতে শিঙি মাছের ঝোল হচ্ছে। রাকেশ একদম শিঙি মাছ পছন্দ করে না, ওর নাকি খেলে বমি পেয়ে যায়। দুদিন তো কোনো রকমে চালিয়েছি, ওরকম করেই খেয়েছে। আজকেও শিঙি মাছ হচ্ছে, তাই ভাবলাম যে ওর জন্য একটু পনির করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কাটাকাটি হয়ে গেছে, সমস্ত কাটাকাটি, মশলা বাটাবাটি সব হয়ে গেছে। এবার রান্নাটা বসাবো। আর শুধু রান্না বসালে তো হবে না, তার সাথে সাথে রান্নাঘরের যে আর বাদ বাকি কাজ সেগুলোও তো করতে হবে। তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। চলো আজকে দিনটাকে শুরু করি, দেখতে থাকো সারাটা দিন কী করি। সকাল 7টার সময় গ্যাসের মধ্যে কড়াই বসে গেছে। আর কি করব, যা তাড়াহুড়োর মধ্যে আমি চলি, 10টার মধ্যে বেরোতে হবে। তাই এত সকাল সকাল রান্না না করলে কি করে হবে। প্রথমে আগে তেলের মধ্যে একটু জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আমি মায়ের থেকে এইসব রান্নাগুলো শিখেছি। মানে মা যে হাতে কলমে রান্না শিখিয়ে দিয়েছে তা কিন্তু নয়। মা রান্না করতে যখন তখন দেখে দেখে, এই আর কি। পনিরটা না নিরামিষ রান্নাই ভালো লাগে, ওই পেঁয়াজ রসুন দিয়ে একদম পনির ভালো লাগে না। এই যে বাটা মশলাটা, এর মধ্যে আমি দিয়েছি টমেটো, গোটা জিরে আর আদা, আর কিচ্ছু দিইনি। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি শুধুমাত্র হলুদ, লবণ আর জিরে গুঁড়ো, আর কিচ্ছু দিইনি। ও বলতে তো ভুলেই গেছি, একটু মিষ্টিও দিয়েছি। নিরামিষ রান্না না মিষ্টি ছাড়া একদম পোষায় না। নিরামিষ রান্না কেন বলছি, আমি তো আমিষ রান্নাতেও মিষ্টি দিই। আমি সমস্ত রান্নাতেই একটু একটু মিষ্টি দিই, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ও লঙ্কার গুঁড়োও একটু দিয়েছিলাম। রাকেশ আবার ঝাল ছাড়া একদম খেতে পারে না, কাঁচা লঙ্কা একদম অল্প ছিল, ওই জন্য একটু লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এইবারে সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেব, যাতে পুড়ে না যায়। আজকে আর সবজিগুলো আলাদা করে ভেজে রাখার টাইম পাইনি, তাড়াহুড়োর মধ্যে করেছি তো। সবজিগুলো ওই মশলার মধ্যে দিয়েই এবার একটু কষে নেব। মশলার সাথে সবজিগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ঢেকে রাখতে হবে, না হলে মিষ্টি আলুগুলো সেদ্ধ হবে না। নর্মাল আলুর সাথে কয়েকটা মিষ্টি আলুও দিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে এদিকে ছানা করে নিয়েছি, আর এই পাশে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আসলে এটা এখন ঢেকে রেখেছি, সেদ্ধ হতে হতে এই কাজগুলো করে নিই। শুধুমাত্র যে রাকেশের জন্যই রান্না করছি তা কিন্তু না, রাকেশ তো খাবে, আমিও খাবো। মেন রান্না করছি বাবার জন্য। আসলে শিঙি মাছ না, আমাদের রান্নার বউ এমনিতেও রান্না খারাপ, আর শিঙি মাছটাকে বলা হয় যে পাতলা করে করবে। সে এমন পাতলা করে করে, মানে পুরো ফেরফেরে, কোনো টেস্ট নেই। সেসব রান্না কি আর দেওয়া যায় কাউকে? আর তো 3-4টে দিন বাবার খাবার পাঠানো ম্যানেজ হয়ে যাবে। এই জন্য আমি সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি। এই রান্না তো প্রায় হয়েই এসছে, 50% হয়ে গেছে, এখন কষছে, আর 50% বাকি। আর ঘড়িতে বাজে 7টা 10। আমি তো 7:30 থেকে 8টার মধ্যে স্নানে ঢুকি, হয়ে যাবে মোটামুটি। তোমাদেরকে তো আমি এই ট্রিক্সটার কথা বলেছি। আমি যে কোনো রান্না হোক, মানে নিরামিষ হোক আমিষ হোক, যখন মশলাটা কষাই না, তার মধ্যে একটু ঘি দিই। ওই দেখো ঘিয়ের কৌটোটা রেখে দিয়েছি। ঘিটা তো ফ্রিজে রেখেছিলাম, আর একেবারেই শক্ত হয়ে জমেছিল, যাতে খুব সহজে ওটা গলে যায়, তাই জন্য গ্যাসের পাশে রেখে দিয়েছি। যখন কড়াইয়ের তলা লাগা হয়ে যায় আর যখন তেল ছাড়তে শুরু করে, তখনই বুঝতে হবে সমস্ত কিছু কষে গেছে। এই যে ইলেকট্রিক কেটলিতে জল গরম করে রেখেছিলাম। রান্নাতে কাঁচা জল দিলে একদম টেস্টটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি সবসময়ই রান্নাতে একটুখানি জল গরম করে দিই। এইবার এটাকে আরও একবারের জন্য ঢেকে রাখবো, যাতে আলুগুলো একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। গতকালই রাত্রিবেলা রাকেশকে বলেছিলাম চালের বস্তাটা একটু বের করে নিচে গিয়ে ড্রামে ঢেলে দিয়ে আসতে। ও যা ব্যস্ত থাকে, ও তো ভুলে গেছে, আর আমিও মনে করাতে ভুলে গেছি। সকালে যখন নিচে চাল দিতে গেছি, তখন গিয়ে দেখছি ড্রাম একেবারে ফাঁকা। আর আমার পক্ষে সম্ভব না এই বস্তা টেনে নিয়ে যাওয়া। এই দেখো এত ভারী, টেনে বের করতে গিয়ে আমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। লাস্ট যেবার রাকেশ চাল এনেছিল, এইরকম 2 বস্তা চাল এনেছিল, আর এই চালগুলো এমন ঠকিয়ে দিয়েছে, নতুন চাল বোধ হয়, একেবারে চালগুলো ঘেটে যায়, কোনোভাবেই ঝরঝরে ভাত করা যাচ্ছে না। আমাদের বাড়িতে যদি কেউ আসে, তারা হয়তো ভাববে রেশনের চালের ভাত খাই। ঝনকের স্কুলের আজ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু। যদিও আমি ওকে সমস্ত কিছু ভালো মতোই পড়িয়েছি, শিখিয়েছি যে এরকম করে ধরলে এরকম বলতে হবে, এইসব শিখিয়েছি, কিন্তু তাও এইটুকু বাচ্চা তো,
ওর এখনও 4 বছর কমপ্লিট হয়নি, ওই 3.5 বছর মতো বয়স। আমি একটাই টেনশনে আছি যে ওর মুডের ওপর তো সমস্ত কিছু ডিপেন্ড করে। ম্যাডাম হয়তো জিজ্ঞেস করলো, হয়তো বললোই না, কখনো পারছে বলতে, কখনো চুপ করে থাকছে, তার মানে নিশ্চয়ই মুডের ওপর ডিপেন্ড করছে। জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে আজকে, আমার তো খুব টেনশন হচ্ছে। আমার তো একটুতেই টেনশন হয়। মায়ের মানে ইয়েটা পেয়েছি আমরা। মা ছোটোবেলা থেকে দেখতাম আমাদের পরীক্ষা হলে মা টেনশন করতো, এখনও সেটা আমার হয়েছে। ওর আজকে জীবনের প্রথম পরীক্ষা দিতে যাবে, এখনও তো উনি ঘুমিয়ে যাচ্ছেন। আমি রান্নাটা করে ওকে ডাকবো, ডেকে রাইমসগুলো আরেকবার ভাবছি যে একটু রিভিশন করিয়ে দেবো। আসল ব্যাপারটা কী বলো তো, ওদের না ওরাল পরীক্ষা আজকে থেকে শুরু, কিন্তু কোনো রুটিন দেয়নি যে আজকে কোন সাবজেক্টটা। এই জন্য আমি পাজল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না যে কোনটা পড়াবো না। কালকে জিজ্ঞেস করা হয়েছিল অফিসে গিয়ে, ওনারা আবার বললেন যে ওরকম তো কোনো ব্যাপার না, ওরা তো একদমই ছোট, সে আমরা সব বুঝে ম্যানেজ করে নেবো। এটা তো কোনো উত্তর না। এবার আমি 3টে সাবজেক্টে যদি পড়াতে যাই ও তো চাপ পড়ে যাবে। ভাবছি যে যেহেতু ইংলিশটা ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাই ইংলিশটা আজকে প্র্যাকটিস করাই। দেখি ইংলিশের সাথে আমি ভাবছি যে ইয়েটাও বাংলার ছড়াগুলো একটু পড়িয়ে দেবো। কিন্তু এখন বেজে গেছে 7:30, এখনও তার ওঠার নাম নেই। আর একটু পরেই ওঠাবো, উঠিয়ে যেটুকু টাইম পাই সেটুকু টাইম একটুখানি রাইমস আর ছড়াগুলোই পড়া। রাইমসগুলো নিয়ে আমার টেনশন। রাইমসগুলো অ্যাকশনগুলো আমি কতবার যে দেখিয়েছি তার ঠিক ঠিকানা নেই। কখনো এইটার ঘাড়ে এটা চাপাচ্ছে, কখনো এইটার ঘাড়ে এটা চাপাচ্ছে। আসলে ছোটো তো, একেবারে 8-10টা রাইমস একবারে মনে রাখাটাও ওদের চাপের। তাও দেখা যাক, উঠলে তারপর একবার আমি একটু প্র্যাকটিস করিয়ে দেবো। এ পাশে রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা এটা দেখবো, নুন মিষ্টিটা একটু টেস্ট করব, আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবটা। দেখো কাণ্ড আমার, পনিরগুলো দিতেই ভুলে গেছি। মানে পনিরের তরকারি করছি, শুধু আলু আর ক্যাপসিকাম দিয়েই হয়ে গেছে আমার নাকি রান্না কমপ্লিট হয়ে গেছে। কি অবস্থা ভাবতে পারছো আমার? পনিরগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ওই জন্য আরেকবার ঢেকে দিয়েছিলাম। ব্যাস, কালারটা কেমন এসছে একটু বলো তো সবাই। টেস্টটা তো দারুণ হয়েছিল, যারা খেয়েছে প্রত্যেকে প্রশংসা করেছে। ব্যাস, আজকের মতো রান্না হয়ে গেল। একটা রান্না করতে একেবারে হিমশিম খেয়ে গেছি গরমের চোটে। এই ঝনক, পরীক্ষা, এই যে ঘুম থেকে উঠে খেলনার খোঁজ করো না, পড়া বইয়ের খোঁজ করো। ঘুম থেকে উঠেই খেলনার খোঁজ হয়ে গেছে। কই দেখাও, দেখি করো, লজ্জা পেয়ে যাচ্ছে। চলো করো। দাঁড়াও বলো। টেডি বিয়ার কই? হ্যাঁ, অফ দা না অফ টু। আচ্ছা, এবার করো। হ্যাঁ, রো ইয়োর বোট। জোরে। ভেরি গুড। এরপর থেকে আজকে যা দৌড়েছি ঘরের মধ্যে, ফোন হাতে নেওয়ার টাইমই পাইনি। একদিকে ছিল ফোন আর একদিকে ছিলাম আমি। এই যে ঝনককে স্কুলে নামিয়ে দিয়েছি, এবার আমি স্কুলে যাচ্ছি। আর এই সময়টায় রাস্তায় যে কী হারে জ্যামটা হয় সে তোমরা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো। ছেলেটা আমার বড় হয়ে গেল, আজকে নাকি সে জীবনের প্রথম পরীক্ষা দিতে গেছে। একটু টেনশন হচ্ছিল ঠিকই, কিন্তু ব্যাপারটা ভেবে বেশ ভালো লাগছিল। আমি স্কুল করে ঝনককে আনতে গেছি, আর এই ছেলেটা এত দুষ্টু হয়ে গেছে, এত গরম পড়েছে, তাও একটুও জল খায় না। তাই জন্য বেরোনোর পরেই প্রথমে আগে ওকে জল খাওয়ানো শুরু করেছি। জানো কি করলে সার্কেলগুলোর ওপর দিয়ে? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। টার্ন অ্যারাউন্ড করলে সার্কেলগুলোর মধ্যে কি করা ছিল? সব নাম্বার লেখা ছিল। তুমি কি নাম্বারগুলো তোমাকে বলতে বললো ম্যাডাম এটা কত নাম্বার? তখন তুমি কি বললে? আমি তো টোটোয় উঠেই প্রথমে ওকে জিজ্ঞেস করতে শুরু করেছি আজকে পরীক্ষায় কি ধরলো। ও যে কি বলল মাথা মুন্ডু তো কিছুই বুঝলাম না। কোনো রকম একটু বোঝার চেষ্টা করলাম। রাইমসও কিছু ধরেনি, ছড়াও কিছু ধরেনি, এটুকুই শুধু বুঝতে পারলাম। তখন বাজে দুপুর 2টো। এই টাইমটা হলো সবচেয়ে কষ্টের টাইম। কি রোদ উঠেছে দেখতে পাচ্ছ? মানে ঝনকের জামাটা বাড়ি আসার পর দেখছি একেবারে ভিজে পিঠের মধ্যে লেগে গেছে। আজকে খুব ঘাম হচ্ছিল। ভুলভাল করে লাগিয়ে দিয়েছে। ভুলভাল করে লাগিয়ে দিল, তো খুলে গেছিল। ভুলভাল। শোনো ছেলের কথা, স্কুলে নাকি ওর জুতোর ফিতেটা খুলে গেছিল, আন্টিরা নাকি সেটা ভুলভাল করে আটকে দিয়েছে।
এটা শুনে আমার খুব হাসি পেয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। বাড়ি ঢোকা মাত্রই জামা ছাড়িয়ে দিয়েছি আর হাত পাও ধুয়ে দিয়েছি, একেবারে ফ্রেশ করিয়ে দিয়েছি। তখনও খাওয়ানো হয়নি, উনি বসে পড়েছেন উনার খেলনাগুলো নিয়ে, যেটা গতকাল আমাকে কিনতে বাধ্য করিয়েছে। শুধুমাত্র যে খেলনা নিয়ে খেলছে তা কিন্তু নয়, খেলতে খেলতে ওর কিন্তু গানটা ঠিক চলছে গুনগুন করে। শুনবে? দাঁড়াও শোনাচ্ছি, দাঁড়াও। একটা বড়সড় প্রবলেম পড়ে গেছি, যেহেতু খুব গরম পড়ে গেছে তাই প্রত্যেকটা স্কুলেরই কেউ কেউ চাইছে যাতে স্কুলটা মর্নিং হয়। কিন্তু মর্নিং হলে আমার কি সমস্যা হবে, স্কুলগুলো না হয় মর্নিং হচ্ছে, অফিস তো আর মর্নিং হবে না, অফিস তো যে টাইমে সে টাইমেই হবে। রাকেশ যাবে 10টার সময়, আবার ঝনকের যদি স্কুল মর্নিং হয় বা আমার ডে থাকে, বা আমার মর্নিং হয় ঝনকের ডে থাকে, কি করে আমি সামাল দেবো আমি কিছু বুঝে উঠতে পারছি না। ঝনকের যদি মর্নিং স্কুল হয়, ঝনককে বাড়ি থেকে বেরোতে হবে 6:30 থেকে 6:45-র মধ্যে, আর আমার স্কুল আবার 10:30টায় বেরোতে হবে, এটাতে একটা প্রবলেম। আবার আমার যদি মর্নিং হয়, আমাকে বেরোতে হবে বাড়ি থেকে 7টার মধ্যে, ঝনককে তখন বেরোতে হবে ওই 10:30টার সময়। এই প্রবলেমটা এত হয়েছে, আর কখনোই দুটো স্কুলে একসাথে মর্নিং হবে না, এটা আমি খুব ভালো মতোই জানি। ঝনকের তার মধ্যে পরীক্ষা চলছে, ওকে যে স্কুলে পাঠাবো না সেটাও পারবো না, মানে এত বড় প্রবলেমে পড়েছি। এবার একটা যে কোনো স্কুল কামাই করতে হবে, যদি ঝনকের পরীক্ষা চলে তখন ঝনককে স্কুলে পাঠাতেই হবে, আমাকে তখন আমার স্কুলটা কামাই করতে হবে। এরকম যদি হয়ে যেত, তোর পরীক্ষাটা হয়ে যেত, তাহলে ওকে স্কুলটা কামাই করাতাম কিছুটা দিন, তারপর আমি যেতাম। মা চলে এলে হয়তো খুব একটা প্রবলেম হবে না, কিন্তু রাকেশের টিফিন গোছানো, ওর সমস্ত কিছু রেডি করে দেওয়া, এগুলো কে করবে? গীতাদি যদিও খুব ভালো, গীতাদিকে বলে গেলে করবে, কিন্তু কটা দিন আর এরকম করা যায়? কি যে করবো এখন কিচ্ছু মাথায় আসছে না, দেখি ভেবে কি করা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। বাবা তো অফিস থেকে ফিরে ঝনককে আবার জিজ্ঞেস করতে বসেছে স্কুলে আজকে পরীক্ষায় কি ধরলো। ও তো সেই 1-2 এর কথাই বলছে, তার মানে মনে হয় 1-2ই ধরেছে। 15 20 19 20 20 না 20? হঠাৎ করে প্রোগ্রাম এসছে ছাত্র মিলনী মাঠে, আজকে আছি, কালকেও থাকবো। মানে তোমরা যখন ভিডিওটা দেখবে তারপরে জানতে পারবে যে আগামীকালও থাকবো। আগামীকালও সন্ধেবেলায় ওই মোটামুটি 7টা থেকে 8টা পর্যন্ত আর কি মোটামুটি থাকবো, তারপর তো শিল্পী উঠে গেলে আর কোনো কাজ নেই, এই আর কি। ও কি বললো? 7টা থেকে 8টা অবধি থাকবে, তাই তো? গতকাল কটায় ফিরেছে জানো? রাত 12টায়। তাহলে ভাবতে পারছো তো? লাগবে কি লাগবে না, কনফিউজড। তুমি বলো কি করবো? ওই ওয়েস্ট কোট পরতে হবে না, ওয়েস্ট কোটগুলো খুব গরম লাগবে। খুব গরম লাগবে, এই সেটটা পাঞ্জাবিটা না তেমন কোনো কাজ নেই। আমি পাঞ্জাবিটা বেশ কয়েকবার পরেছি, কিন্তু এটা যেহেতু আমার ফেভারিট পাঞ্জাবি আর আমার ব্ল্যাক কালারটা খুব পছন্দ, সে কারণের জন্য ব্ল্যাক কালারটাও পছন্দ, আর পাঞ্জাবিটা আমার ফেভারিট পাঞ্জাবি, প্লাস এটা কীর্তনের সাথে যাবেও, তো একটু কি আসছে এখানে আমার কাছে? এটা পরবো, একটু তারপরে লাগিয়ে দাও। তুমি বাইকে করে এটা লাগিয়ে যাবে উড়িয়ে উড়িয়ে? ওখানে কি কাউকে লাগিয়ে দিতে বলো? তাহলে পকেটে ঢুকিয়ে নি পরবো, তো এটা ভালো লাগবে তো। কই ক্যাকটাস কই? এই যে একটু ক্যাকটাস। হ্যাঁ বাবালি কি সুন্দর সব বানাচ্ছে। আজ যেহেতু মঙ্গলবার, ঝনকের তো পড়া নেই, মানে পড়তে যাওয়া নেই, আমি তাই জন্য বসলাম ঝনককে পড়াতে। যা বুঝতে পারলাম, হাফিয়ালি পরীক্ষায়, বিশেষ করে ওরাল পরীক্ষাটাতে খুব একটা ওদেরকে চাপ দিচ্ছে না, মানে যা হোক ধরছে। খুব যে একটা কঠিন প্রশ্ন আসছে তাও না। ওরালটা শেষ হলেই যেহেতু রিটন, আমি তাই জন্য ওই রিটনের জন্যই ওকে প্রিপেয়ার করছি আর একটু ভালো করে। অন্য দিনগুলো তো পড়তে যায়, আমি টাইম পাই না ওকে নিয়ে বসার, আজকে একটু টাইম পেয়েছি তাই বসেছি। এই জিনিসটা ঝনকের খুব ফেভারিট, ম্যাচ করতে ও যে কী ভালোবাসে। আমাকে বলবে দাও ম্যাচিং করবো, দাও ম্যাচিং করবো, এটা দেওয়ার পরে ফটাফট 1 সেকেন্ডের মধ্যে সবকটা মিলিয়ে ফেললো, আমাকে কিচ্ছু বলতে হলো না। ঝনককে হোমিওপ্যাথি যিনি ডাক্তার দেখেন, মঙ্গলবার করেই আসেন, উনি বলেছেন ঝনককে একটু নিয়ে যেতে রুটিন চেকআপের জন্য। ঠিকঠাকই আছে, ওষুধ নেবো যেহেতু, তাই জন্য একটু দেখিয়ে নেবো, তাই জন্য এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যে ঝনককেও রেডি করে দিয়েছি, এবার যাচ্ছি। চলো ঝনক বেরো। ও মা এটা পড়ে না ঝনক কোথায় যাচ্ছ? না এদিকে তাকাও, কোথায় যাচ্ছ? না এতক্ষণ কোথায় গেছিলে? তখন ডাক্তারবাবু ডাক্তারবাবুর কাছে সব দেখিয়েছো? ঠিক আছে চলো, মেলায় নিয়ে যাবো। আজ পড়াশোনা করে নিয়েছো তো, ওই জন্য নিয়ে যাবো।
বাপ রে বাপ, এসে দেখছি কি ভিড় কি ভিড়। তখন বেজে গেছে 9:30, তখনও পর্যন্ত মাঠটা একেবারে গিজ গিজ করছে। এখানে ঢুকেই ঝনক বাবাকে দেখতে পেয়ে একেবারে খুশি হয়ে গেছে। ঝনক আসার পর থেকে শুধু খাওয়া নিয়ে বায়না করে যাচ্ছে। প্রথমে পাঁপড় ভাজা কিনে দিতে বললো, সেটা কিনে দিয়েছি। এবার আমরা একটু ঘটি গরম খাচ্ছিলাম, ব্যাস সেটাও ওর লাগবে। এই দেখো অ্যাঙ্কার মহাশয় এসে বসলেন খেতে। ছাত্রমিলনীর এই অনুষ্ঠানে আজকে গেস্ট সিঙ্গার হিসেবে ছিলেন তীর্থ ভট্টাচার্য, জি বাংলা খ্যাত কিন্তু। ঝনককে নিয়ে এইসব প্রোগ্রাম দেখতে এলে একটা প্রবলেম কিন্তু আমি খুব ফেস করি। সেইটা হলো রাকেশ যেই স্টেজে ওঠে ও চিৎকার শুরু করে দেয়, কিছুতেই বাবাকে স্টেজে উঠতে দেবে না। আর যদি উঠতে দেয় তাহলে ও সাথে উঠবে। কি মুশকিল বলো তো। যারা যারা আজকে ছাত্রমিলনীর প্রোগ্রাম দেখতে যেতে পারলে না, তাদের জন্য কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করলাম। আজকে এই গান শুনতে শুনতেই সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা। বন্ধু